ডিয়ার লিসেনার্স, আজ আমি কথা বলছি এক ভয়ঙ্কর নির্মম ঘটনার বিরুদ্ধে। মাগুরার ৮ বছরের একটি নিষ্পাপ শিশু আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে এবং গত ৭ দিন চিকিৎসারত অবস্থায় থেকে গতকাল আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন মহান আল্লাহর দরবারে। এই পৈশাচিক ঘটনায় কেবল আমরা শোকাহতই নই, ক্ষুব্ধ। একটি শিশুর নিরাপত্তা সমাজের, রাষ্ট্রের, আমাদের সবার দায়িত্ব। কিন্তু যখন এই নিষ্ঠুরতা ঘটে তখন আমরা কি চুপ করে থাকব? না, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই হবে। আসুন আমরা সচেতন হই, প্রতিবাদ করি এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি। আসিয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে সবাই একসাথে কণ্ঠ তুলুন। আমাদের চ্যানেলের কাজ ভয় দেখানো, বিনোদন দেওয়া, কিন্তু সমাজের সত্যিকারের ভয়ঙ্কর দানবদের শাস্তি নিশ্চিত করাই আমাদের সকলের দায়িত্ব। আশা রাখি দ্রুতই আসিয়ার মৃত্যুর বিচার হবে। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, সবাইকে স্বাগতম ভূত বাংলোতে। এখানে আমরা তুলে আনি সত্য ঘটনা, সেই সব মানুষদের কথা যারা অজানা অন্ধকারের মুখোমুখি হয়েছেন, যারা অনুভব করেছেন এমন কিছু যা ব্যাখ্যা করা কঠিন, আর যারা ফিরে এসেছেন কিন্তু বদলে গেছেন চিরতরে। রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কখনো কি মনে হয়েছে আপনি একা নন? হয়তো আপনার আশপাশ থেকেই কেউ আপনাকে দেখছে, হয়তো আপনার নাম ধরে ডাকছে। আপনি শুনতে পাচ্ছেন কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না, শুধু অনুভব করতে পারছেন। আজ আমরা ডার্ক ফ্রাইডে সিরিজের আরেকটি ভয়াল অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রতি শুক্রবার আমরা এমন এক ঘটনা নিয়ে আসি যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে, আপনার চারপাশটাকে আরো রহস্যময় করে তুলবে। আপনার আশেপাশেও কি কিছু অস্বাভাবিক ঘটছে? এমন কিছু যা কাউকে বলতে ভয় পাচ্ছেন? তাহলে আমাদের কাছে লিখে পাঠান bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। চাইলে নিজের কণ্ঠে রেকর্ড করে পাঠাতে পারেন, আর যদি ফাইলটি বড় হয় তাহলে গুগল ড্রাইভে আপলোড করে লিংক পাঠিয়ে দিন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই পথ চলা সম্ভব নয়, তাই বেশি বেশি ঘটনা পাঠান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভয়ঙ্কর ঘটনা মিস করতে চাইবেন না নিশ্চয়ই। তাহলে চলুন আলো নিভিয়ে বসুন, কানে ইয়ারফোন দিন, কারণ ঘটনা শুরু হচ্ছে এখনই। আসসালামু আলাইকুম রায়হান ভাই, কেমন আছেন? আশা করি ভালো। আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি রিয়াজুল ইসলাম। আমার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। আজ আমি যে ঘটনাটি বলবো তার সাক্ষী আমি নিজে। পরিবার একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শৈশবে, তাই ঘটনা শুনলে হয়তো শ্রোতারা বুঝতে পারবেন। ছেলেবেলাতেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমার জীবনে নেমে এসেছিল এক ভয়াবহ সময়, যেন কোনো এক অদৃশ্য অন্ধকার ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। দিনের আলোয় হয়তো সব স্বাভাবিক লাগতো, কিন্তু রাত নামলেই অনুভব করতাম আমি একা নই, কোথাও যেন কেউ আছে, আমাকে দেখছে। আমার চারপাশে অজানা এক শীতল উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে। এই অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে আমি শেষমেশ এক কবিরাজের শরণাপন্ন হয়েছিলাম। তিনি ছিলেন আমার নানুর এলাকার এক পরিচিত ব্যক্তি। সবাই তাকে মফিজ ডাক্তার নামেই চিনত। আমার নানুর বাড়ি পাবনায়, কিন্তু গ্রামের নামটা বলছি না, কারণ মফিজ ডাক্তার সাহেব এলাকায় বেশ জনপ্রিয়।
আর তিনি এখনো বেঁচে আছেন। আর তার নির্দেশেই গ্রামের নামটা বলতে পারলাম না, এজন্য আমাকে ক্ষমা করবেন। যাই হোক, আল্লাহ তার উসিলায় আমাকে মুক্তি দিয়েছিলেন। আমি পুরোপুরি সেরে ওঠার কয়েক বছর পর আবার মফিজ ডাক্তারের সাথে দেখা করতে যাই। ভালো মন্দ জিজ্ঞেস করার পর তার জীবনের বেশ কিছু ঘটনা শুনি, এমন কিছু ঘটনা যা আমার বিশ্বাসের গণ্ডি কাঁপিয়ে দিয়েছিল। তবে আজ আমি শুরু করব আমার নিজের ঘটনা দিয়েই। আমি আমার বংশের সবচেয়ে বড় ছেলে। ছোটবেলা থেকে সবার আদর ভালোবাসায় আমার জীবন ছিল পরিপূর্ণ। আমার জন্মের পর থেকেই পরিবার চেয়েছিল আমি যেন হাফেজ হই। তাই মাত্র 6 বছর বয়সে আমাকে আমাদের এলাকার একটি নুরানি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে আমি 3য় জামাত পর্যন্ত পড়াশোনা করি। এরপর নাজিরা বিভাগে কোরআন শেখা শুরু করি। যখন আমি হিফজ বিভাগের জন্য উপযুক্ত হলাম, তখন পরিবারের সিদ্ধান্ত হলো আমাকে ভর্তি করানো হবে পাবনা জেলার একটি বিখ্যাত মাদ্রাসায়। যেহেতু মাদ্রাসাটি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তাই সেখানে আমাকে স্থায়ীভাবে থেকে হিফজ পড়তে হবে। সেই ছোট্ট বয়সে পরিবার ও পরিচিত পরিবেশ ছেড়ে এক অজানা জায়গায় যেতে হয়েছিল আমাকে। আমি বুঝতেও পারিনি এই যাওয়াই যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর শুরু হলো আমার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়। শ্রোতাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ঘটনা হয়তো কিছুটা দীর্ঘ হতে পারে। নির্ধারিত দিনে বাবা আমাকে হিফজখানায় ভর্তি করে দিয়ে চলে গেলেন। আমি তখন এক অসহায় শিশুর মতো বাবার চলে যাওয়ার পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কাঁদতেও পারছিলাম না। গলার কাছে যেন একটা শক্ত বাঁধন আটকে ছিল। এটাই স্বাভাবিক ছিল, কারণ গ্রামের সেই দুরন্ত ছেলেটি যে সারা গ্রাম দাপিয়ে বেরিয়েছে, যে ছিল সবার আনন্দের কেন্দ্রবিন্দু, সে আজ একেবারে একা। চারপাশে পরিচিত কেউ নেই, নেই মা বাবার স্নেহমাখা ছায়া, নেই গ্রামের সেই চেনা পরিবেশ। এক অচেনা 4 দেয়ালের মধ্যে শুরু হলো আমার নতুন জীবন। বাবা চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। কিছুদিনের মধ্যেই মাদ্রাসার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলাম। বেশ কিছু বন্ধু বান্ধবও হয়ে গেল। রুটিন মাফিক জীবনযাপন করা শিখে ফেললাম দ্রুতই। কিন্তু যতই মাদ্রাসার নিয়ম শিখি না কেন, দুষ্টুমিতে আমি আর আমার বন্ধুরা ছিলাম একেবারে নামকরা। মাদ্রাসার কঠোর নিয়ম কানুন আমাদের বেশ কয়েকবার শাস্তির মুখে ফেলেছিল। অনেক সময় গুরুজনদের হাতে কঠিন শাস্তিও পেয়েছি। আর সেই মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি মনে পড়ত বাড়ির কথা। মনে হতো যদি এখন মা পাশে থাকতো, যদি বাবা মাথায় হাত বুলিয়ে দিত। আমার দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। ইতোমধ্যে আমি 7 পাড়ার হাফেজ হয়ে গিয়েছি। মাদ্রাসার নিয়ম মাফিক জীবন, বন্ধুদের সাথে দুষ্টুমি, কখনো শাস্তি, সব মিলিয়ে সময় কেটে যাচ্ছিল। এর মধ্যে আমাদের মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের দিন ঘনিয়ে এলো। এটি ছিল আমাদের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত সময়, কারণ মাহফিল চলাকালীন 3-4 দিন পড়াশোনার চাপ প্রায় নেই বললেই চলে। মাদ্রাসার বড়রা আর পুরনো ছাত্ররা হুজুরদের সাথে মাহফিল সফলভাবে সম্পন্ন করার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আর আমরা শুধু ভাবতে থাকলাম এই ফাঁকা সময়ে কি করা যায়। কিন্তু আমরা জানতাম না এই নিষ্পাপ আনন্দের ফাঁকেই আমার জন্য অপেক্ষা করছিল এক রাত, যা আমার জীবনকে নিয়ে যাবে এক নতুন, অচেনা, ভয়ঙ্কর পথে। আমাদের মাদ্রাসায় 3 দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল চলছিল, কিন্তু শেষ দিন ছিল সবচেয়ে ব্যস্ততম। কারণ ওই দিন প্রধান বক্তার আগমন, সদ্য হাফেজ হওয়া ছাত্রদের পাগড়ি পরানো, অতিথিদের আপ্যায়ন সহ নানা আয়োজন চলতে থাকে। সেই ব্যস্ততার মধ্যে কেউ আমাদের দিকে বিশেষ নজরই দেবে না। আর এই সুযোগটাই আমরা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের শহরে সার্কাস খেলা এসেছে। আমরা কয়েকজন ঠিক করলাম এই সুযোগে মাদ্রাসা থেকে পালিয়ে সার্কাস দেখতে যাব। রাত 9টা থেকে 12টা পর্যন্ত সার্কাস দেখে তারপর মাদ্রাসায় ফিরে আসব। ব্যাস, পরিকল্পনা ঠিকঠাক, সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিল। সার্কাসের ঝলমলে আলো,
উচ্চস্বরে বাজতে থাকা ঢোল আর মানুষের কোলাহলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। কিন্তু রাত 12টা বাজতে না বাজতেই সব যেন বদলে গেল। সার্কাস শেষ করে আমরা যখন মাদ্রাসার পথে হাঁটতে শুরু করলাম, তখনও শহরের আলো ঝলমলে রাস্তাগুলোতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু শহরের অংশটা পেরিয়ে অন্ধকার পথ শুরু হতেই সবকিছু কেমন যেন বদলে গেল। কেমন যেন একটা চাপা গা ছমছমে অনুভূতি আমাদের গ্রাস করছিল। বাতাসটা একদম থমকে গিয়েছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের পথের দিকে চেয়ে আছে। এই শহর থেকে মাদ্রাসায় ফিরতে গেলে আমাদের 3 রাস্তার মোড় পেরোতে হয়, আর ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছে এক প্রাচীন বিশাল বটগাছ, যার বয়স 100 বছরেরও বেশি। গাছটাকে ঘিরে কত ঘটনা, কত গুজব যে প্রচলিত আছে। অনেকেই বলে গভীর রাতে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে সেখানে কেউ কাউকে ডাকতে শুনেছে, কেউ বলে তারা কিছু দেখেছে, কিন্তু ভালো করে বলতে পারেনি ঠিক কি ঘটেছে বা কি দেখেছে বা কি শুনেছে। তবে আমরা এসব কথায় খুব একটা কান দেইনি। আমরা মাদ্রাসার ছাত্র, দোয়া কালাম কোরআন তেলাওয়াত জানি। তার উপর আমরা একসাথে 3-4 জন ছিলাম, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই, এটাই ভেবে নিচ্ছিলাম। কিন্তু ভয়টা হলো তখন যখন আমরা 3 রাস্তার মোড়ে পৌঁছালাম। এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আশপাশ নিস্তব্ধ হয়ে গেছে, যেন শহরের শব্দ হঠাৎ করেই মিলিয়ে গেল। বাতাসও বইছিল না, অথচ শরীরের মধ্যে কেমন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ছিল। আর ঠিক তখনই দূর থেকে লক্ষ্য করলাম একটি নারী অবয়ব আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা আসলে প্রথমে ভৌতিক কোনো কিছু ভাবিনি। আমাদের মাথায় এসেছিল হয়তো কোনো মানুষই আসছে, সে আসছে, আমরা যাচ্ছি, এতেই বা ভয় পাওয়ার কি আছে। আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম, আর সে অবয়বও আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। দূর থেকে দেখে মনে হচ্ছিল হয়তো কোনো সাধারণ পথচারী হবে, হয়তো সেও আমাদের মতো রাতের পথিক। কিন্তু যতই আমরা এগোচ্ছিলাম ততই কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। বাতাস তখনও স্তব্ধ, চারপাশের নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠেছে। আর সেই অবয়ব, সেটা ঠিক মানুষই তো। একটা সময় আমাদের আর একটু কাছে এলে আমরা খেয়াল করলাম সে হাঁটছে ঠিকই, কিন্তু তার চলার ভঙ্গিটা স্বাভাবিক নয়। আর তখনই প্রথমবারের মতো আমাদের বুকের ভেতর একটা শীতল স্রোত বয়ে গেল। ঠিক তখনই আমাদের মনে হলো এত রাতে কোনো মহিলা এই রাস্তা দিয়ে একাকী কি করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এত লম্বা মহিলা আমি এর আগে কখনো দেখিনি। এখনো তার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না, আলো আধারির মধ্যে শুধু একটা লম্বা অবয়ব ধীর পায়ে এগিয়ে আসছে। আমাদের বুকের মধ্যে এক অজানা আতঙ্ক দলা পাকিয়ে উঠতে লাগলো। এবার মহিলার চেহারা স্পষ্ট হতে লাগলো। অন্ধকারের মধ্যে খেয়াল করলাম তার চোখ দুটো লাল টকটকে, যেন চোখের কোটরে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত ভয়ঙ্কর চেহারার মাঝেও কেমন যেন একটা অদ্ভুত মায়া, এমন এক অস্বাভাবিক আকর্ষণ যা আমাদের পা স্থির করে ফেলল। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের পাশ কাটিয়ে সামনে চলে গেল। কিন্তু যাবার আগে এক মুহূর্তের জন্য আমার মনে হলো সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি আমার শরীর বেয়ে নামলো। আমি তাকিয়ে থাকলাম, আর আমার বন্ধুরাও যেন বরফের মতো জমে গেল। আমরা হাঁটতে ভুলে গেছি। কিছুক্ষণ পর আমরা ধাতস্থ হয়ে সামনের দিকে হাঁটা দিলাম। ভয় কাটিয়ে পেছনে একবার তাকালাম, কিন্তু কিচ্ছু নেই। সেই মহিলার কোনো চিহ্ন মাত্র নেই। রাস্তায় একেবারে ফাঁকা, অথচ এই মাত্র সে আমাদের পাশ কাটিয়ে গেল। এত দ্রুত কেউ কি এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? আমাদের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। বুকের মধ্যে কেমন এক চেপে রাখা শীতল ভয় ছড়িয়ে পড়ল। তারপর হঠাৎ করে চারপাশে একটা বিচিত্র উষ্ণতা অনুভব করলাম। এক মুহূর্ত আগেও শীতল বাতাস বইছিল, এখন চারিদিক কেমন গরম হয়ে উঠেছে। আমরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিলাম, পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তখনই আমার চোখ গিয়ে আটকায় বটগাছের ডালে।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গাছের ডালের উপরে একটা লালচে আগুনের গোলা জ্বল করছে। আমি নিশ্চিত হলাম আমার চোখ ধাঁধিয়ে যায়নি, কিন্তু আমার বন্ধুরা কি সেটা দেখছে? আমি কাউকে কিছু না বলে ধীরে ধীরে তাদের হাত চেপে ধরলাম আর ওই বটগাছের দিকে ইশারা করলাম। কিন্তু মুহূর্তে আমার মনে হলো আগুনের গোলাটা আমার দিকেই ধেয়ে আসছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই আগুনের গোলা উঠতে উঠতে আমার দিকে এগিয়ে এলো, আর হঠাৎ করেই একটা গরম বাতাসের ধাক্কা দিয়ে আমার শরীরের ভেতর যেন মিশে গেল। আমি চমকে উঠলাম। আমার বন্ধুরা কিছু দেখতে পারলো কিনা জানি না, কিন্তু আমি তাদের কাঁপতে কাঁপতে বললাম, তোরা কিছু দেখলি? বন্ধুরা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি দেখব, কিছুই তো দেখছি না। আমি আবার বললাম, একটা গরম বাতাস টের পেলি? ওরা সবাই একসাথে মাথা নাড়ল। না, তেমন তো কিছু হয়নি। ওদের কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। তাহলে কি শুধু আমি একাই টের পেলাম? কিন্তু ওই মহিলাকে তো আমরা সবাই দেখেছিলাম। আমাদের মধ্যে একটা চাপা ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ল। হঠাৎ একজন চাপা গলায় বলল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে, মাদ্রাসায় ফিরে চল, ধরা খেলে খবর আছে। আমরা আর দেরি করলাম না, দ্রুত পায়ে হাঁটা ধরলাম। কিন্তু বুকের ভেতর কেমন জানি একটা দম চাপা অনুভূতি হচ্ছিল। আমার বারবারই যেন মনে হচ্ছিল কিছু একটা আমাদের সঙ্গে চলছে। রায়হান ভাই, ওই রাতের পর থেকে আমার জীবন এক অদ্ভুত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে লাগলো। আগের আমি আর একেবারেই নেই। আমি নিজে নিজেই অনুভব করলাম আমার ভেতরের সবকিছু বদলে যাচ্ছে। আমি কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছি। কারো সঙ্গে ঠিক মতো কথা বলতেও ইচ্ছা করে না, দুষ্টুমি করতেও ভালো লাগে না, এমনকি খেলাধুলাতেও আকর্ষণ হারিয়ে ফেললাম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমার পড়াশোনায় মন বসছিল না। যেখানে একজন ছাত্র 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়, সেখানে আমি 1 বছরের বেশি সময় ধরেও 7 পাড়াতে আটকে রইলাম। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। মাদ্রাসার নিয়ম কানুন আর মানতে পারছিলাম না। ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারতাম না, নামাজে মনোযোগ থাকতো না। হুজুররা প্রথমে ধৈর্য ধরলেন, কিন্তু ধীরে ধীরে তাদের নজর আমার উপর পড়ে গেল। আমার আচরণ দিন দিন বদলে যাচ্ছে। আমি কি ইচ্ছা করে এরকম হয়ে যাচ্ছি, নাকি কিছু একটা আমার উপর ভর করেছে, তা আমি নিজেও বুঝতে পারতাম না। তবে একটা বিষয় নিশ্চিত, আমি আর আগের আমি নেই, এবং তার ফলাফলও খুব দ্রুত আসতে লাগলো। আমার উপর শাস্তির মাত্রা বেড়ে যেতে লাগলো। প্রতিদিন আমি হুজুরদের শাস্তির মুখে পড়তাম, কিন্তু কেন যেন নিজেকে একেবারেই বদলাতে পারছিলাম না। এমনকি মন থেকে চাইলেও পারতাম না। এমন একটা সময় এলো যখন আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমার বারবারই মনে হতে লাগলো এই জায়গা আমাকে বাঁচতে দেবে না, আমাকে এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। এক রাতে আমি সবার অগোচরে মাদ্রাসা ছেড়ে পালিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে ফিরে প্রথম কয়েকদিন বেশ ভালোই লাগছিল, কিন্তু ঠিক 7 দিনের মাথায় আমার পরিবার জোর করে আবার আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল। এবার আমি যখন ফিরে গেলাম, আমার শাস্তির মাত্রা আরো বেড়ে গেল, আর আমার ভেতরে কি যেন একটা বাড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম এটা আমি না, এই শরীর, এই মন আমার আর নিয়ন্ত্রণে নেই। আর তখনই আমি আবার সিদ্ধান্ত নিলাম আমাকে পালাতে হবে। তবে এবার আর বাড়ি নয়, এবার আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু কোথায় যাব? আমার কাছে নেই কোনো টাকা পয়সা, নেই কোনো ঠিকানা। তারপরও এসব কিছু না ভেবেই আমি আবার বেরিয়ে পড়লাম মাদ্রাসা থেকে। এইবার এক অজানা পথের উদ্দেশ্যে। পাবনা থেকে লঞ্চে উঠে সরাসরি আরিচা ঘাটে চলে এলাম। কোথায় যাব জানি না, কেন যাচ্ছি তাও জানি না। আরিচা ঘাট থেকে একটা বাসে উঠে পড়লাম। বাসটা কোথায় যাবে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলাম না। আমার শুধু একটা জায়গা দরকার। কিন্তু বাসে ওঠার পর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাসের কন্ট্রাক্টর আমার কাছে ভাড়া চাইলো না। কি জানি, হয়তো বাচ্চা ভেবে, অথবা কারো সঙ্গে আছি এই ভেবে। আমি আমার নিজের পকেটে হাত দিলাম। আমার কাছে কোনো টাকা নেই। বাস যেখানে থামলো সেখানটা আমার একদম অচেনা, কিন্তু এখন জানি সেটা ছিল গাবতলী বাস টার্মিনাল। চারপাশের ব্যস্ততা, হাজার মানুষের আনাগোনা,
কিন্তু আমি যেন এক অন্য জগতে ছিলাম। আমি শুধু হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে কিভাবে যেন আমি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। এখানেও আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলো না, কেউ তাকিয়েও দেখলো না। আমার বারবার মনে হতে লাগলো, আমি কি সত্যি এখানে আছি নাকি আমি অদৃশ্য। বেশ কিছুদিন স্টেশনেই থাকলাম, সেখানে ঘুরেই কাটালাম। ইতোমধ্যে কয়েকজন পথশিশুর সঙ্গে বন্ধুত্ব হলো। তাদের মধ্যে অনেকেই বাবা মায়ের কথা মনে করতে পারে না, আবার কেউ বলে পালিয়ে এসেছে। আমি চুপ করে থাকি। আমার নিজের ঘটনা কি তাদের চেয়ে আলাদা? না। আমারও বাড়ির কথা মনে পড়ে না, মাদ্রাসার কথা, বাবা মায়ের কথা কিছুই মনে হয় না। আমি শুধু জানি আমি এখন এখানে আছি। এভাবেই যেতে লাগলো দিন। সম্ভবত প্রায় 10-15 দিন পর একদিন ক্লান্ত হয়ে কমলাপুরের একটা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে দেখি ট্রেন চলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। যখন ঘুমিয়েছিলাম তখন তো আমার বন্ধুরা ছিল, কিন্তু এখন তারা কোথায়? আমি ঘুম থেকে উঠে পুরো বগি খুঁজে দেখলাম, না, একজনও নেই। অগত্যা ট্রেনের গেটের এক কোনায় গিয়ে বসে পড়লাম। ট্রেন চলছে এক অজানা উদ্দেশ্যে। রায়হান ভাই, আমি যখনকার কথা বলছি তখন সিলেটগামী ট্রেনগুলোর ইঞ্জিন ঘোরানোর জন্য আখাউড়া স্টেশনে থামতে হতো। এখন তো নতুন রেল লাইন হয়েছে, কিন্তু তখন চট্টগ্রামমুখী ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে সিলেটের দিকে নেওয়া হতো। আমার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আমি মানুষের কোলাহলের মধ্যে পড়ে আছি। ট্রেন থেমে আছে। দরজার দিকে তাকিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা আখাউড়া স্টেশন। আমি কয়েক সেকেন্ডের জন্য বোঝার চেষ্টা করলাম আমি এখানে কিভাবে এলাম। তারপর খেয়াল করলাম ট্রেনের ভেতর টিকিট চেকাররা ঘুরে বেড়াচ্ছে। আমার তো কোনো টিকিট নেই। কি করব বুঝতে না পেরে এই বগি থেকে ওই বগি দৌড়াতে লাগলাম। আবার কখনো প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালাম, কিন্তু মাথার মধ্যে কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমি এখন কি করব। ঠিক তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল। সেই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমাকে ট্রেনের দিকে নিয়ে যাচ্ছে। এক অদৃশ্য শক্তি বলছে, তুমি এই ট্রেনটা মিস করতে পারবে না, এই ট্রেনে তোমাকে উঠতেই হবে। কেন জানি আমার মনও তাই চাইল। ট্রেন আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছাড়তে লাগলো। আমি পা বাড়ালাম। ট্রেনের গতি বাড়ছে, আমার দৌড়ের গতিও বাড়ছে। একটা খোলা দরজা দেখে হাত বাড়িয়ে ধরলাম আর লাফ দিয়ে উঠে পড়লাম ট্রেনে। আমি জানি না ট্রেনটা কোথায় যাচ্ছে, আমি জানি না আমি নিজে কোথায় যাচ্ছি। কাউকে কিছু জিজ্ঞেস করারও সাহস পেলাম না। শুধু ট্রেনের ভেতরে এগিয়ে যেতে লাগলাম। মাঝে মাঝে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। দূর দিগন্তের দিকে তাকিয়ে দেখতাম অজানা পথ। ট্রেন কখনো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ছুটছিল, কখনো পাহাড়ের গা ঘেঁষে চলছিল, আবার কখনো লেবু বাগানের মধ্যে দিয়ে। এরকম অদ্ভুত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। কিছুক্ষণের জন্য সব ভয়, সব শঙ্কা দূর হয়ে গেল। কিন্তু দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নামতেই চারপাশের পরিবেশ একেবারে বদলে গেল। এখন আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু ট্রেনের ঝকঝক শব্দ আর বাতাসের শো শো আওয়াজ কানে আসছে। চারপাশে সেই অন্ধকারের মধ্যে আমি একা। আমি একটা ফাঁকা দরজার কোণায় বসে পড়লাম, হেলান দিলাম। চোখ বুঝতেই গভীর ঘুম এসে গেল। হঠাৎ আমার ঘুম ভাঙলো। চারপাশের মানুষের চিৎকার আর কোলাহল। আমি দেখলাম সবাই নেমে যাচ্ছে। কেউ তাড়াহুড়ো করছে, কেউ দরজা থেকে আমাকে সরতে বলছে। আমি হতচকিত হয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেলাম। মানুষেরা যে যার মতো ছুটছে, কেউ এদিকে যাচ্ছে তো কেউ ওদিকে। আমি ধীর পায়ে একটা দিক ধরে হাঁটতে লাগলাম, আর হাঁটতে হাঁটতে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে এলাম। সেখানে একটা সাদা ফলকের উপর বড় কালো অক্ষরে লেখা সিলেট। আমি সিলেট চলে এসেছি, কিন্তু কিভাবে? আমি কি নিজে এসেছি নাকি কেউ আমাকে এখানে নিয়ে এসেছে? স্টেশন থেকে বের হয়ে একটা দিক ধরে হাঁটতে লাগলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। শুধু মনে হচ্ছে কেউ একজন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই আমার সামনে একটা উঁচু ব্রিজ চোখে পড়ল। সুরমা নদীর ওপর সুরমা ব্রিজ। আমি ব্রিজ পেরিয়ে হাঁটছি আর হাঁটছি, কিন্তু কোথায়, কেন? হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার টের পেলাম। আমার মনে হচ্ছে কেউ আমাকে এই পথে যেতে ইশারা করছে। আমি ঠিক বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে হাঁটার পর হঠাৎ আমার পেটে মোচড় দিল। প্রচন্ড ক্ষুধা। ভাবলাম বরাবরের মতো পানি খেলেই ক্ষুধা কমে যাবে, কিন্তু আজ আর তা হলো না। ক্ষুধা বাড়ছে।
আমার কাছে 1 টাকাও নেই, কি করব বুঝতে পারছি না। ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো, মেঘের গর্জন, বৃষ্টি শুরু হলো। আমি দৌড়ে একটা গেটের নিচে এসে দাঁড়ালাম। ওপর দিকে তাকাতেই দেখলাম গেটের ওপরে বড় হরফে লেখা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই এর দরগা শরীফ। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। হযরত শাহজালালের নাম তো শুনেছি, কিন্তু আমি কিভাবে এখানে এসে পৌঁছালাম? আমি কি এমনিতেই ঘুরতে ঘুরতে চলে এলাম, নাকি এখানে আমাকে কেউ টেনে আনলো? বৃষ্টি থামতেই আমি দরগার ভেতর ঢুকে গেলাম। ঠিক তখনই দেখলাম একটা বড় পাত্র থেকে একজন লোক মানুষের মধ্যে খাবার বিতরণ করছে, বিরিয়ানি। এতদিন পর খাবার দেখে পেটের ক্ষুধাটাও যেন আরো বেড়ে গেল। লোকজন লাইনে দাঁড়িয়ে আছে, আমিও কিছু না ভেবে চুপচাপ লাইনে গিয়ে দাঁড়ালাম। একটা গরম বিরিয়ানির প্যাকেট আমার হাতে তুলে দেওয়া হলো। এক মুহূর্তের জন্য মনে হলো এটা কি আমার জন্য অপেক্ষা করছিল। বিরিয়ানি মুখে তুলতেই আমার চোখে পানি চলে এলো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। খাওয়া দাওয়া শেষ করে দরগার এক পাশে গিয়ে বসলাম। শরীর ক্লান্ত, দেখলাম অনেকে স্টেশনের মতো এখানে ওখানে শুয়ে আছে। আমিও চুপচাপ শুয়ে পড়লাম। কি এক অদ্ভুত শান্তি যেন আমাকে ঘিরে ধরলো। আমি জানি না আমি এখানে কতদিন থাকব, আমি জানি না এরপর আমার ভাগ্যে কি আছে। শুধু একটা ব্যাপার নিশ্চিত, এই পথ আমি বেছে নেইনি, এই পথই আমাকে ডেকে এনেছে। এভাবেই আমার দিন কাটতে লাগলো। সারা দিন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। যখন ক্ষুধা লাগে তখন দরগায় এসে খেয়ে যাই, আর রাতে দরগায় ঘুমাই। বেশ কিছুদিন পর একদিন দরগা থেকে বের হয়ে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সুরমা ব্রিজের কাছে চলে এলাম। ব্রিজের পাশেই একটা মার্কেট ছিল, সুরমা মার্কেট। জানি না এখনো আছে কিনা। কৌতূহলবশত মার্কেটে ঢুকে পড়লাম। এদিক ওদিক ঘুরছি, হঠাৎ একটা মোবাইল ফোনের দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। তখন মোবাইল ফোনে কথা বলার জন্য দোকানে প্রতি মিনিট 20 থেকে 25 টাকা করে দিতে হতো। দোকানের ভেতর 25-30 বছর বয়সী এক তরুণ আমার দিকে তাকিয়ে আছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবশেষে সে আমাকে ডেকে বলল, এই ছেলে, কিছু বলবে? আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। তোমার নাম কি? তুমি এখানে কি করছো? এই প্রশ্নটা যেন আমার বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। এতদিন পর কেউ আমার পরিচয় জানতে চাইছে। আমার বাবা, মা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছু যেন চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। আমার চোখ ভিজে এলো। ছেলেটা হয়তো টের পেল, সে আমাকে কাছে বসালো। আমি কোনো এক অজানা ভরসায় তাকে আমার পুরো কাহিনী বললাম। মাদ্রাসা থেকে চলে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার যাত্রার সবকিছু। সে বিস্মিত হয়ে আমার কথাগুলো শুনলো। প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আমার ভাষা শুনে বুঝলো আমি সিলেটের লোক নই। আমাকে জিজ্ঞেস করলো, তোমার বাড়ির ঠিকানা মনে আছে? কোনো ফোন নাম্বার? আমি মাথা নেড়ে না বললাম। সে আমাকে দোকানে বসিয়ে রাখলো। দুপুরের দিকে আমাকে বলল, চলো চলো আমার সাথে বাসায় চলো। আমি তখনও জানতাম না আমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। যে ভদ্রলোক আমাকে নিয়ে আসলো, তার বাড়িতে এসে জানতে পারলাম তার নাম রাহেল। রাহেল ভাইয়ের সাথে তার বাড়িতে ঢুকতে আমার চক্ষু চড়ক গাছ। এত বড় বাড়ি, এত সুন্দর, এত জিনিসপত্র, এটা কি সত্যি? আমি কি কোনো রাজপ্রাসাদে চলে এলাম? রাহেল ভাই পরিবারের সবাইকে ডাকলেন। তিনি আমার পুরো কাহিনী সবাইকে খুলে বললেন। আমি দেখলাম সবাই বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওদের চোখে একটা মায়া। ওরা আমাকে আপন করে নিতে চাইছে। আমি জানতে পারলাম রাহেল ভাইরা 2 ভাই 3 বোন। বড় ভাই লন্ডনে থাকেন, আর রাহেল ভাই সুরমা মার্কেটে অনেকগুলো দোকানের মালিক। 3 বোন কাছাকাছি বয়সের। রাহেল ভাইয়ের মা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলেন। বোনেরা আমাকে নিজের ভাইয়ের মতো দেখলো। আমি যেন একটা নতুন পরিবার পেয়ে গেলাম। আস্তে আস্তে আমার নিজের পরিবারকে ভুলতে লাগলাম। এভাবেই কেটে গেল প্রায় 1.5 মাস। একদিন রাতে রাহেল ভাই দোকান থেকে ফিরে মোবাইলগুলো বিছানায় রেখে বাথরুমে গেলেন। আমি কৌতূহলবশত একটা মোবাইল নিয়ে টিপতে শুরু করলাম। হঠাৎ একটা নাম্বারে কল চলে গেল। আমি তো মোবাইল চালাতেই জানতাম না, কিন্তু কিভাবে এটা হলো? ওপাশ থেকে কেউ একজন রিসিভ করলো। হ্যালো? হ্যালো, কে? আমি স্তব্ধ। কিছু না বুঝে ধীর কণ্ঠে বললাম, আমি রিয়াজুল। তারপর কল কেটে গেল।
আমি হতভম্ব। কি করলাম আমি? আমার মনে হচ্ছিল আমি নিয়তির কোনো অদৃশ্য সুতোয় বাধা পড়েছি। কিছুক্ষণ পর রাহেল ভাই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসলেন আর বললেন, রিয়াজুলের গ্রাম থেকে ফোন এসেছে। সবাই যেন তার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। রাহেল ভাইয়ের মাকে আমি আম্মা বলে ডাকতাম। আম্মা এতক্ষণ খাবার পরিবেশন করছিলেন। তার হাত থমকে গেল। সবাই এক ভৌতিক চাহনিতে আমার দিকে তাকালো। আমি বোবা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফোনটা আবার বেজে উঠল। রাহেল ভাই কথা বলে ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। ওপাশ থেকে একটা কণ্ঠ, রিয়াজুল, রিয়াজুল তুই কোথায়? আমি চমকে উঠলাম। এটা এটা তোমার বাবা। এতদিন পর বাবার কণ্ঠ শুনে আমি কান্না ধরে রাখতে পারলাম না। আমি একটাও কথা বলতে পারলাম না। কথা বলল রাহেল ভাই। বাবার সাথে কথা শেষ করে রাহেল ভাই বলল, তোর বাবা খুব তাড়াতাড়ি সিলেটে আসবে তোকে নিতে। ঘরের সবাই মুখ গম্ভীর করে বসে রইল। খাবার টেবিলে ভয়াবহ নীরবতা নেমে এলো। আমার মনে হচ্ছিল এই শান্ত ভালোবাসায় মোরা পরিবারটাকে আমি হয়তো কখনো ছেড়ে যেতে পারবো না। আম্মা বললেন, রিয়াজুল তুই আজকে আমার সাথে ঘুমাবি। আমি আম্মার কাছে গিয়ে ছোট্ট শিশুর মতোই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। দুদিন পর এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমার বাবা ও নানা সিলেটে এসে পৌঁছালেন। আমি জানতাম না তারা সেদিনই আসবেন। সেদিন রাহেল ভাই আমাকে নিয়ে দোকানে গিয়েছিল। দোকানের ভিতর বসেছিলাম। হঠাৎ রাহেল ভাইয়ের ফোনে একটা কল আসলো। রাহেল ভাই ফোনটা রিসিভ করে আমার দিকে তাকালো। রাহেল ভাই দোকানের ঠিকানা বলছে। ফোনটা রেখে রাহেল ভাই আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর দোকানের দরজায় এক অবাক দৃশ্য, আমার নানা আর সাথে আমার বাবা এসে দাঁড়ালেন। আমাকে দেখে আমার নানা আর নিজের আত্মসংযম ধরে রাখতে না পেরে সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আর বাবা আর নানা একসাথে কান্নায় ভেঙে পড়লেন। আমিও চোখে জল ধরে রাখতে পারলাম না। তাদের জড়িয়ে ধরে কাঁদলাম অনেকক্ষণ। এরপর রাহেল ভাই আমাদের সবাইকে বাড়িতে নিয়ে গেল। বাবা এবং নানাকে দেখে আম্মার মন খারাপ হয়ে গেল। তবে সেদিন আম্মা স্বাভাবিক আচরণ করলেন, যেন কিছুই হয়নি। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। তারপর বাবা এবং নানাকে বিশ্রাম নিতে বললেন। রাতে সবাই একসাথে বসে আমার যাত্রা নিয়ে আলোচনা করলো। কিভাবে মাদ্রাসা থেকে চলে আসলাম, সিলেট কিভাবে এলাম, আর রাহেল ভাইয়ের কাছে কিভাবে আশ্রয় পেলাম, সবকিছু। কথা শেষ করে আমার নানা আম্মাকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল আমরা সবাই গ্রামে ফিরে যাব। এই কথা শুনে সবাই একটু স্তব্ধ হয়ে গেল। তবে বাস্তবতা মেনে নিতে হয়েছিল। পরদিন সকালে রেডি হয়ে বাবা ও নানা আমাকে নিয়ে গ্রামে যাওয়ার জন্য রওনা হলেন। যদিও বিপত্তি বাঁধালো আম্মা। আম্মা আমাকে ছাড়তেই চাইছিলেন না। বাড়িতে কান্নার রোল পড়ল। বোনেরা আমাকে জড়িয়ে ধরে কান্না করলো। আমিও কাঁদছিলাম। কিন্তু ওই যে বাস্তবতা, সেই বাস্তবতা মেনে নিতে হলো। বাড়ির বাইরে এসে কিছুক্ষণ বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। আম্মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমার গালে কপালে চুমু দিতে লাগলো। তারপর আমার হাতে কিছু টাকা তুলে দিল। বোনেরা কিছু খেলনা একটি ব্যাগে করে আমাকে উপহার দিল। বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর সেই মুহূর্তেই মনে হতে লাগলো, আর কখনো হয়তো এই ভালোবাসা, এই মায়া, এই স্নেহ পাবো না। তবে এমন একজন বিশ্বস্ত মমতাময়ী মায়ের স্নেহ, এটা চিরকাল আমার সাথে থাকবে। বাড়ি ফিরে এলাম, কিন্তু শান্তি ফিরতে অনেক সময় লেগেছিল। পরিবেশ ঠিক হতে না হতেই আমার ভেতর এক ধরনের অস্বাভাবিক অনুভূতি বাড়তে লাগলো। আমার আর মাদ্রাসায় পড়া হলো না, আমাকে ভর্তি করা হলো স্কুলে। কিন্তু এর মানে এই ছিল না যে আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছি। আমি বেশিরভাগ সময় আনমনা হয়ে থাকতাম। আর 10টা ছেলের মতো খেলাধুলা করতে ভালো লাগতো না, পড়াশোনা করতে মন চাইতো না। শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো যেন কেউ দূর থেকে আমাকে লক্ষ্য রাখছে। কিন্তু সে কে আমি জানতাম না, তাকে কখনো দেখিও নি। কিন্তু তার উপস্থিতি আমি সব সময় অনুভব করতাম। সেই সার্কাস থেকে ফেরার পথে রাতের ঘটনা, যেটি আমি মাদ্রাসায় থাকাকালীন দেখেছিলাম, তা একেবারে ভুলে গিয়েছিলাম।
কেন জানি কিছু একটা ছিল যেটি আমাকে জড়িয়ে রেখেছিল, তবে আমি বুঝতে পারছিলাম না সে কে। কয়েক মাস পর আমি আবার হঠাৎ বাড়ি থেকে পালিয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এটা কোনো ইচ্ছা ছিল না, যেন একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমি জানি না কেন, কিন্তু কিছু একটা আমাকে ঘর থেকে বের করে ফেলছিল। কিন্তু তারপর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো। চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, একবার এক জায়গা থেকে আমাকে ফিরিয়ে আনা হতো। কিভাবে আমাকে খুঁজে আনা হলো সেই ঘটনা অনেক বড়, তাই সেদিকে আর না যাই। তবে একটা বিষয় ছিল, আমি বারবার বাড়ি থেকে পালিয়ে বা হারিয়ে যাচ্ছিলাম। আমি প্রায়ই বুঝতে পারতাম না কেন এই ঘটনা ঘটছে, কেন আমার সাথে এমন কিছু হচ্ছিল যেটি সম্ভবত অন্য কাউকে নিয়ে যেত না। কোনো এক অদৃশ্য শক্তি, যে শক্তি আমি কখনো দেখতে পাইনি কিন্তু অনুভব করতাম, সে আমাকে বারবার ঘর থেকে বের করে নিয়ে যেত। শেষবার যখন আমাকে বরিশাল থেকে ফেরত নিয়ে আসা হলো, তখন আমার নানা বাবা মাকে বললেন, এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, ওকে কিছুদিন আমার কাছে রেখে দাও, দরকার হলে আমার গ্রামের স্কুলে ভর্তি করাবো, তারপর দেখব ঠিক হয় কিনা। নানা বাড়িতে থাকার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, একেবারে লাফিয়ে উঠলাম, কারণ আমি নানাকে প্রচন্ড ভালোবাসতাম আর নানাও আমাকে প্রচন্ড ভালোবাসতেন। হঠাৎ নানার কাছে থাকার সুযোগ পাওয়ার এই ভাবনায় একটা অদ্ভুত আনন্দ হয়েছিল আমার মনে। নানা বাড়ি এসে আমি ক্লাস 7-এ ভর্তি হলাম। মামাতো ভাই, খালাতো ভাই আর আমি একই স্কুলে পড়তাম। খালাতো ভাই ক্লাস 10-এ, মামাতো ভাই ক্লাস 8-এ আর আমি ছিলাম ক্লাস 7-এ। 3 জনের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট। দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্কুলে যাওয়া, খেলাধুলা করা, হাটের দিনে নানার সাথে হাটে যাওয়া, সব মিলিয়ে এক সুন্দর সময় কাটছিল। তবে আমাদের রেগুলার কাজ ছিল আরো একটা, লুকিয়ে লুকিয়ে 5 টাকা দিয়ে সিডির দোকানে গিয়ে সিনেমা দেখা। এটা যেন আমাদের কাছে একেবারে প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। সবকিছুই তখন একেবারে সহজ এবং সুন্দর মনে হচ্ছিল, কিন্তু তাও কোনো এক অদ্ভুত অনুভূতি ভেতরে চাপা পড়েছিল, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কয়েকদিন পরের কথা, আমার আরেক মামার ছেলের খাতনা অনুষ্ঠান। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, 2 দিন আগে আমাদের চলে যেতে হবে। কিন্তু নানা বাড়ি থেকে মামার বাড়ি যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগতো। মূলত এটি ছিল আমার নানাদের পুরাতন বাড়ি, যেখানে অন্য নানারা ও মামারা থাকতেন। নির্ধারিত দিনটা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। অনুষ্ঠান একেবারে কাছে চলে এলো। বড় আয়োজন, দাওয়াত, সবার প্রস্তুতি, সবকিছু একেবারে প্রস্তুত। সবাইকে আজই যেতে হবে, তাই দুপুরের পরে ঘরবাড়ি তালা মেরে সবাই বেরিয়ে পড়ল। কিন্তু আমরা যারা খালাতো ও মামাতো ভাই ছিলাম, তারা বিকেলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি জানি না কেন হঠাৎ একটা অনুভূতি আমাকে সিডির দোকানে চলে যেতে বাধ্য করলো। নতুন একটা সিনেমা এসেছে, তাই আমি অন্যরকম চিন্তা করলাম, 5 টাকা দিয়ে সিনেমা দেখব আর তারপর চলে যাব। কিন্তু এই চিন্তা যে আমার জন্য বিপদ ডেকে আনবে, তা এক মুহূর্তের জন্য ভাবিনি। অদ্ভুতভাবে যেন সময় হারিয়ে গিয়েছিল। শীতের দিনে যে তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। সিনেমা শেষ করে যখন বের হলাম, চারপাশে কালো অন্ধকার ছড়িয়ে গিয়েছিল। বের হয়ে বাজারে গেলাম, খালাতো মামাতো ভাইদের খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম তারা তো বিকেলেই অনুষ্ঠান বাড়িতে চলে গিয়েছে, আমাকে খুঁজে না পেয়ে। হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে গেল মহা বিপদ। নানা বাড়িতে কেউ নেই, আর আমার মামা বাড়ি যাওয়ার জন্য কোনো সঙ্গীও নেই। আর যেই রাস্তা দিয়ে যেতে হবে, সেই রাস্তা ছিল ভয়ানক। আমি জানতাম সেই রাস্তার একটি অংশ ছিল তালপট্টি। সেখানে বিশাল বিশাল তাল গাছ দাঁড়িয়ে থাকতো। প্রচুর ভয়ানক ঘটনা ঘটেছে সেখানে। অনেকেই দেখেছে কিছু অদ্ভুত এবং আতঙ্কজনক দৃশ্য। সেই রাস্তায় সন্ধ্যার পরে একা যাওয়া ছিল একেবারে নিষিদ্ধ, কিন্তু আমার তো যেতেই হবে। আমার মনে এক ধরনের অদ্ভুত অনিশ্চয়তা কাজ করছিল। বাজার থেকে বের হয়ে আমি অবশেষে সেই ভয়ানক রাস্তার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছুটা যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালাম। মনে পড়ল তালপট্টিতে ঘটা সেই সকল ভয়াবহ ঘটনা। রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম কি করব। এক মুহূর্তে আমি একদম একা সেখানে দাঁড়িয়েছিলাম। রাস্তা ছিল শুনশান, কোনো মানুষ ছিল না।
রাস্তা নদীর পার ঘেঁষে চলে গেছে। আমি একপাশে বসে পড়লাম, দূরে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলাম। ওই বয়সে আমার এত সাহস ছিল না যে তালপট্টি পার হয়ে মামার বাড়ি যাব। কেন যেন আমার বুকের মধ্যে হঠাৎ একটা সাহসের অনুভূতি জেগে উঠল। আমাকে তো সেই বাড়িতে যেতেই হবে, এত আনন্দ, এত আয়োজন, এটা তো মিস করা ঠিক হবে না। তাই ভাবলাম একাই যাব। এই চিন্তা মাথায় আসতেই যখনই আমি উঠে দাঁড়ালাম, হঠাৎ দেখি দূর থেকে একজন ব্যক্তি আমার দিকে এগিয়ে আসছে। চাঁদের আবছা আলোতে তার সাদা দাড়িগুলো দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ধীরে ধীরে তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। তিনি কাছে আসতেই আমি তাকে সালাম দিলাম। সে আমার সালামের উত্তর দিয়ে আমাকে প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ? এখানে কি করছো? আমি তাকে পুরো ঘটনা বললাম। এবার তার কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। সে বলল, আমিও তো ওই বাড়িতে যাচ্ছি। যার খাতনা অনুষ্ঠান, সে আমার নাতি। আমি তোমার মামার শ্বশুর। চাচাতো সম্পর্কের মামা হওয়ার কারণে তার শ্বশুরকে আমি কখনোই দেখিনি, কিন্তু তার কথা শুনে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। একা যেতে ভয় পাচ্ছিলাম। নানা হাসলেন, বললেন, না, একা না গিয়ে ভালোই করেছ। চলো আমরা আস্তে আস্তে হাঁটি। আমরা হাঁটতে হাঁটতে যখন তালপট্টির কাছে পৌঁছালাম, চারপাশে কেমন একটা শীতলতা নেমে এলো। হঠাৎ করে চাঁদের আলো যেন অদৃশ্য হয়ে গেল এবং এক গভীর অন্ধকার নেমে এলো। আমরা হাঁটছিলাম, রাস্তার এক পাশে নদী আর অন্য পাশে ছিল পানের বরজ। আর রাস্তার দুই পার ধরে দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় তাল গাছ। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন ভয়ানক দৈত্য তাদের ছায়া দাঁড়িয়ে আছে। আমার গা শিউরে উঠল। আমি নানাকে শক্ত করে ধরলাম। নানা আমার দিকে তাকালেন। তার মুখে একটা ক্ষীণ হাসি, এত রহস্যময় যে আমি আর কিছু বলতে পারলাম না। তিনি বললেন, ভয় পাচ্ছ নানা? আমি নিঃশব্দে মাথা নিচু করলাম, কিন্তু নানা আমাকে শান্ত করলেন। ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি। নানার কণ্ঠস্বর যেন আরো ভয়ের সৃষ্টি করল। তার মুখে রহস্যজনক হাসি। তার চোখ থেকে চোখ সরিয়ে সোজা হাঁটতে শুরু করলাম। মনে মনে দোয়া পড়তে লাগলাম। এভাবেই আমরা তালপট্টির মধ্যে দিয়ে চলছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমাদের পেছনে কেউ আসছে। একা নয়, অনেকেই একসাথে। আমি হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। আমার বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল, কিন্তু এক ধরনের সাহস নিয়ে আমি তালপট্টি পার হয়ে গেলাম। হঠাৎ মনে হলো চাঁদের আলো আবার ফিরে এসেছে। চারপাশে অন্ধকারের ভেলাও নেই। আমি সাহস নিয়ে আবার নানার দিকে তাকালাম। নানার মুখে সেই রহস্যময় হাসি এখনো বিদ্যমান। আমার মনে হলো নানা তখন থেকে আমার দিকে রহস্যময় হাসি দিয়ে তাকিয়েছিলেন। সামনে মামাদের বাড়ি দেখা যাচ্ছিল এবং সেই সময় আমার কানে আসছিল বাড়ির শব্দের কলতান। একে একে সেসব শব্দ শুনে মনে হচ্ছিল আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি। মামাদের বাড়িতে ঢোকার পথে ছিল এক বহু পুরনো অর্জুন গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত ছিল। এই গাছটিকে কাটার সাহস কেউ করতো না। বাড়ির সামনে এসে আমার হাতটা নানা যেন ছাড়িয়ে নিলেন। সে আমাকে বললেন, তুমি যাও, আমি একটু পরে আসছি। আমি কোনো কথা না বলেই দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম। মামাদের বাড়িতে ঢোকার রাস্তা ছিল দুইটি। প্রথমটি ছিল মেইন গেট, যেটি দিয়ে আমি ঢুকছিলাম, আর একটি ছিল পেছনে, একটু এগিয়ে গিয়ে। আমি বাড়িতে ঢুকতেই প্রথমে ভাবলাম নানা এবং মামার সাথে দেখা করি, কিন্তু তখন দেখলাম মামাতো ভাইরা খেলায় ব্যস্ত। আর নানার বিষয়ে জানতে চাইলে তারা একপাশে ইশারা করে দেখিয়ে দিল। আমি দৌড়ে চলে গেলাম নানার কাছে, কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম, হয়তো যদি এখনকার মতো তখন বুঝতাম, তাহলে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলতাম। গিয়ে দেখি এতক্ষণ যে নানার সাথে আমি একসাথে আসলাম, সেই নানা আর আমার নানা একসাথে বসে গল্প করছেন। কিন্তু নানার তো আমার আগে আসার কথা না, কোনোভাবেই সম্ভব না। তার চেয়ে বেশি অবাক করা ঘটনা ঘটল। আমি ওনাকে বললাম, নানা, আপনি আমার আগে কিভাবে এলেন? কিন্তু রায়হান ভাই, সেই নানা আমার দিকে এক বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল। আর আমার নানাকে জিজ্ঞেস করলো, আমি কে? আমার নানা আমাকে পরিচয় করিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। কি ঘটলো, কাকে সাথে নিয়ে এলাম, এসব ভাবনার জায়গা তখন আর আমার মাথায় ছিল না। আমার মন তখন পড়েছিল মামাতো খালাতো ভাইদের খেলায়। কিছু না ভেবেই দৌড়ে চলে গেলাম সেখান থেকে, যেন কিছুই হয়নি।
কারণ অনুষ্ঠান বাড়ি মানেই হলো হই হুল্লোড়, হাসি তামাশা আর আনন্দ। অদ্ভুত সেই ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি মিশে গেলাম খেলায়। কিন্তু সত্যি কি সে ঘটনা এত সহজে ভুলে থাকা সম্ভব, নাকি রাতের অন্ধকারে আনন্দের আড়ালে সেই রহস্যের ছায়া তখনও আমাকে অনুসরণ করছিল? পরদিন প্রধান অনুষ্ঠান শেষ হলো। সিদ্ধান্ত হলো আজ সারাদিন কাটিয়ে কাল সকালে সবাই বাড়ি ফিরবে। ফলে আমাদের কোনো তাড়া নেই, পড়াশোনার চাপ নেই, আমরা খেলাধুলায় মেতে উঠলাম। কিন্তু আমার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আমাদের সাথে থাকা কিছু ছেলেপেলের সাথে ভয়াবহ একটা গ্যাঞ্জাম বেঁধে গেল। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে বড়দের হস্তক্ষেপ করতে হলো। তারা এসে আমাদের সবাইকে বকাঝকা করলো, আর সেই বকুনি আমার গায়ে যেন আগুন ধরিয়ে দিল। আমার মাথায় প্রচন্ড রাগ চেপে বসল। বেলা তখনও অনেক আছে। আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্তও এখানে থাকবো না, বাড়ি ফিরে যাব। মামাতো খালাতো ভাইদের ডাকলাম, বললাম আমি চলে যাচ্ছি, তোরা যদি যেতে চাস চল। ওরা দ্বিধায় পড়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তালপট্টির ভয়াবহ রাস্তা পেরিয়ে এখন কেউ একা যেতে চায় না, কিন্তু আমার তখন মাথায় শুধু রাগ। কারো কথাই শুনলাম না, একা একাই এগিয়ে যেতে লাগলাম। পেছন থেকে তারা ডাকতে লাগলো, এখন যাস না, রাতে যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি শুনলাম না, একবারও পেছনে না তাকিয়ে হেঁটেই চললাম। বাড়ির পথ ধরলাম একাই। কিন্তু তালপট্টির অনেক আগেই হঠাৎ মাগরিবের আজান পড়ল, আর সঙ্গে সঙ্গে কেমন যেন সব অন্ধকারে ঢেকে গেল। এক মুহূর্ত আগেও দিনের শেষ আলোটা ছিল, আর এখন চারপাশে শুধুই কালো অন্ধকার। আমি থমকে গেলাম। কোনোভাবে আমার বুকের মধ্যে কাঁপুনি ছড়িয়ে পড়ল। এখন কি করব? সামনে এগোবো নাকি ফিরে যাব? সামনে গেলে সেই ভয়ঙ্কর তালপট্টির ভেতর ঢুকতে হবে, আর পেছনে ফিরলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি এক মহা সংকটে পড়ে গেলাম। আবার হাঁটতে লাগলাম। আমি দ্রুত হাঁটছি। রাগ, ভয় আর এক ধরনের অদ্ভুত উত্তেজনা মিশে গেছে আমার মনে। হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি থমকে দাঁড়ালাম। আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আমার মামাতো ভাই রিঙ্কু দৌড়ে আমার দিকে আসছে। সে দম নিতে নিতে বলল, তোকে এতবার থাকতে বললাম, কিন্তু তুই থাকলি না, চলে আসলি। তোর চলে আসার কথা শুনে সবাই আমাদের খুব বকাঝকা করলো, তাই তোকে নিতে পাঠিয়েছে। এখন চল আমরা ফিরে যাই, আর যদি না যাস তাহলে আমাকেও তোর সাথে বাড়ি চলে যেতে বলেছে। রিঙ্কুর কথা শুনে আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে তাহলে চল দ্রুত বাড়ি পৌঁছাই। আমরা দুজনেই হাঁটা শুরু করলাম। কিছু দূর এগোতেই সামনে সেই তালপট্টি দেখা গেল। বিশাল নীরব এক জায়গা, চারপাশে একটা পাতাও নড়ছে না, ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমি রিঙ্কুর দিকে তাকালাম। ও আমাকে শক্ত করে ধরে আছে। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শিকল দিয়ে আমাকে বেঁধে ফেলতে চাইছে রিঙ্কু। ভাবলাম হয়তো ভয় পেয়েছে, তাই এত শক্ত করে ধরেছে। আর কয়েক কদমের মধ্যেই তালপট্টিতে ঢুকে পড়ব। ঠিক তখনই পেছন থেকে আবার আমার নাম ধরে চিৎকার। আমি এবার আঁতকে উঠে দাঁড়িয়ে গেলাম। রিঙ্কু, শুনেছিস? পেছন থেকে কে যেন আমাদের ডাকছে। রিঙ্কু এবার গম্ভীর স্বরে বলল, দেরি করিস না, তাড়াতাড়ি চল, এখানে কেউ নেই, কে ডাকবে? কিন্তু ওর গলায় যেন এক অদ্ভুত ভয় মেশানো বিভৎসতা। আমি এবার ওর দিকে ভালো করে তাকালাম। ওর বড় বড় চোখ দুটো স্থির হয়ে আছে, ভয়ঙ্কর শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। আমি বললাম, তুই শুনতে পাচ্ছিস না কেউ আমাদেরকে ডাকছে? এবার যা দেখলাম সেটা বোঝার আগে আমার শরীর অসাড় হয়ে গেল। আমার কানে আসা কণ্ঠস্বরটা সেই কণ্ঠস্বর, এটা তো রিঙ্কুর কণ্ঠ। কিন্তু রিঙ্কু যদি আমার সাথে থাকে তাহলে পেছন থেকে কে ডাকছে? পেছনের ডাকটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কণ্ঠস্বরটা এতটাই কাছে চলে এসেছে যেন ঠিক আমার কানের পাশেই। আমি আর সহ্য করতে পারলাম না। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম, আর সাথে সাথে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমার মামাতো ভাই রিঙ্কু দৌড়ে দৌড়ে আমার দিকে আসছে। কিন্তু তাহলে আমার পাশে কে দাঁড়িয়ে আছে? আমি এবার পাশে তাকালাম। যে রিঙ্কুর হাত ধরে এতক্ষণ হাঁটছিলাম, সে আমাকে রেখে তালপট্টির দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমি ওকে ভালো করে দেখলাম। ও উল্টোভাবে হাঁটছে, ওর মুখ আমার দিকে, কিন্তু পা যাচ্ছে তালপট্টির দিকে।
হঠাৎ ও বিকৃতভাবে হাসতে শুরু করলো, ভয়ঙ্কর বীভৎস এক হাসি। এক নিমিষে ওর চেহারাটা যেন বিকৃত হয়ে গেল। ওর চোখ দুটো গর্তের মতো অন্ধকার, আর মুখটা লম্বা হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আয় আয় এদিকে। আমি একেবারে সম্মোহিত হয়ে পা বাড়াতে শুরু করলাম। ঠিক তখনই আমার কাঁধে কারো হাতের স্পর্শ। কেউ আমাকে ঝাঁকি দিয়ে বলল, কিরে, তোকে কতবার ডাকছি, তুই দাঁড়াচ্ছিস না কেন? আমি ঘোর কাটিয়ে পেছনে ফিরে তাকালাম। আমার মামাতো ভাই রিঙ্কু আমার সামনে দাঁড়িয়ে। আমি থরথর করে কাঁপছি। আমি একবার রিঙ্কুর দিকে, একবার সেই বিকৃত রূপের দিকে তাকালাম। আমি হাত তুলে রিঙ্কুকে দেখাতে চাইলাম, কিন্তু দেখলাম আমার সামনে কেউ নেই। তালপট্টিতে কিচ্ছু নেই, একেবারে কিচ্ছু নেই। আমি জানি আমি ভুল দেখিনি। আমি জানি যা দেখলাম সেটা বাস্তব। তাহলে সে কে ছিল? কার সাথে আমি এতদূর আসলাম? কে আমাকে নিয়ে এলো? এবার আমার মামাতো ভাই রিঙ্কু একদম আগের মতোই কথা বলল। তোকে অনেকবার থাকতে বললাম, থাকলি না। আম্মু আমাকে পাঠিয়েছে তোর সাথে যাওয়ার জন্য। একটা অসহ্য ঠান্ডা শিহরণ বয়ে গেল আমার শরীরে। এই মাত্রই তো আমি এক রিঙ্কুর সাথে এলাম। তাহলে এই রিঙ্কুকে? আমি কিছুতেই ওকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমার মুখ থেকে একটা শব্দও বের হলো না। আমার পা যেন জমে গেছে মাটির সঙ্গে। রিঙ্কু আমার হাতটা ধরে টান দিল। আমরা তালপট্টির ভেতর দিয়ে হাঁটছি, চারপাশ নিস্তব্ধ। কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম আমাদের পেছনে কেউ হাঁটছে। পায়ের মৃদু শব্দ, পাতার মচমচ শব্দ। আমরা একা নই। আর ঠিক তখনই মনে হলো তাল গাছের উপর থেকে ফিস ফিস করে কেউ বলছে, কিরে, আমাদের সাথে এলি না? তারপর বিকৃত এক হাসির শব্দ। আর সেটা হাসি না কান্না ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎ গাছের ওপর থেকে পাতাগুলো কাঁপতে শুরু করলো। কেউ যেন ফিসফিস করে আমাদের নাম ধরে ডাকছে। আর পানের বরজের ভেতর থেকে মনে হচ্ছিল কেউ মারামারি করছে। ঝোপঝাড়ের মাঝে টপ টপ শব্দ। পানের গাছগুলো যেন হঠাৎই কাঁপতে লাগলো। মনে হচ্ছিল কেউ পুরো বরজটা যেন ভেঙে ফেলছে। এদিকে নদীর পার থেকে এক অদ্ভুত গরম বাতাস এসে লাগলো শরীরে। এই রাতে, শীতের সময় এত গরম বাতাস কেন? আমার মস্তিষ্ক পুরোপুরি অসাড় হয়ে গেল। আমি জানি এসব হচ্ছে, আমি জানি আমার চারপাশে কিছু একটা আছে, কিন্তু আমার শরীর যেন কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না। আমি চিৎকার করতে পারছিলাম না, আমি দৌড়াতে পারছিলাম না। আমি শুধু হাঁটছি, আর মনে হচ্ছিল এই রাস্তা আজ আর শেষ হবে না। আমি হাঁটছি আর হাঁটছি। কখন যে তালপট্টি পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। রিঙ্কু আমাকে খালাদের বাড়ির সামনে এনে দাঁড় করিয়ে বলল, তুই এখানে ঘুমা, আমি আমাদের বাড়িতে যাই। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার মাথার ভেতর সবকিছু কেমন যেন শূন্য হয়ে গেছে। কিছু ভাবতে পারছিলাম না, কিছু অনুভবও করতে পারছিলাম না। ঠিক তখনই আমার মনে হলো আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলছি। জ্ঞান হারালাম না ঘুমিয়ে পড়লাম সেটা মনে নেই। সকালবেলা দরজায় টোকার শব্দে আমার ঘুম ভাঙল। মামাতো ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম, এই ওঠ, দরজা খোল। রিঙ্কুর কণ্ঠ শুনে গত রাতের ঘটনাগুলো মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল। কিন্তু দিনের আলোয় সেই ভয় কেমন যেন হারিয়ে গেল। রিঙ্কুর প্রতি বিশ্বাসও ফিরে এলো, কারণ ওই তো কালকে আমাকে এখানে পৌঁছে দিয়েছিল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। রিঙ্কু ভিতরে ঢুকে খাটে এসে বসলো। তারপর যা বলল তাতে আমার বুকের ভেতর যেন ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি খাটের সঙ্গে একেবারে গেঁথে গেলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রিঙ্কু বলল, কালকে আমি তোকে কতবার আসতে মানা করলাম, কিন্তু তুই চলেই আসলি। তারপর আমরা তোকে খুঁজতে বেরিয়েছিলাম। আমি আর শাহিন ভাই তোকে অনেক দূর পর্যন্ত খুঁজে গিয়েছিলাম, কিন্তু তোকে পাইনি। ভাবলাম তুই হয়তো বাড়ি চলে গেছিস, তাই তালপট্টির মাথা থেকে ফিরে গিয়েছিলাম। ওর কথা শুনে আমি অনুভব করলাম আমার ভেতরের রক্ত যেন জমে আসছে। সারা শরীর অবশ হয়ে গেল। আমি বেঁচে আছি না মরে গেছি, এখন এই প্রশ্নটাই আমার মাথার মধ্যে কিলবিল করছিল। কাল রাতে তাহলে যে রিঙ্কুর সাথে আমি এসেছিলাম সে কে ছিল? আমি আর রিঙ্কুকে কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। মনের মধ্যে সীমাহীন প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কিছু বলার উপায় নেই। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম সবাই কখন ফিরে আসে। কিছুক্ষণ পর সবাই একে একে বাড়ি ফিরে এলো। নানাও এলো। আমি দেরি না করে ওনাকে জোর করে বসালাম। কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা খুলে বললাম।
ঘটনার প্রতিটা বাঁক, প্রতিটা ভয়, সেই তালপট্টি, সেই রিঙ্কু, সব বললাম। নানা আমার কথা শুনে দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার চোখে একটা গভীর বিস্ময়। নানার এই অভিব্যক্তি দেখে আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যেতে লাগলো। তিনি কোনো সাহসও দিলেন না, কোনো সান্ত্বনাও দিলেন না। শুধু একবার লম্বা শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি দেখি কি করা যায়। আর শোনো, আজ থেকে সন্ধ্যার পর একদম বাড়ির বাইরে বেরিও না। নানা সেদিন আমাকে লবণ পানি খাওয়ালেন, লোহা গরম করে শরীরে ছ্যাঁকা দিলেন, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পরা এনে দিলেন, সারা শরীর ঝাড়ফুঁক করলেন। কিন্তু আমি জানতাম, নানাও জানতেন, এসব কিছুতেই কিছু হবে না। 2 দিন পর নানা আমাকে নিয়ে গ্রামের কিছুটা দূরে এক বাজারে নিয়ে গেলেন। নানার হাঁটার ভঙ্গি, তার চোখের অদ্ভুত গম্ভীরতা সবকিছুই বলে দিচ্ছিল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমরা একটা পুরনো চেম্বারের সামনে গিয়ে দাঁড়ালাম। সাইনবোর্ডে লেখা মফিজ হোমিও হল। আমি ভিতরে ঢুকতেই কেমন যেন একটা গন্ধ নাকে এলো। পুরনো কাঠের গন্ধ, ধূপের গন্ধ, আর কিছু একটা যা ব্যাখ্যা করা যায় না। চেম্বারের এক কোণে বসে আছেন এক মধ্যবয়স্ক লোক, সাদা দাড়ি, চোখে চশমা, পরনে সাদামাটা একটা ফতুয়া আর লুঙ্গি। আমাকে দেখেই বললেন, এই ছেলেটা বুঝি? নানা মাথা নাড়লেন। আমি তখনও জানতাম না উনি শুধু হোমিও ডাক্তার নন, তিনি কবিরাজ মফিজ, যার কাছে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফেরা মানুষেরা। নানা তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। তারপর কবিরাজ মফিজ গম্ভীর স্বরে বললেন, আগামীকাল সন্ধ্যার পর আমার বাড়িতে এসো, সেখানেই এর সমাধান হবে। পরদিন সন্ধ্যায় আমি আর নানা তার বাড়ির দরজায় হাজির হলাম। এতক্ষণে একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরল আমাকে। বাড়িটা বেশ পুরনো, চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। একটা ছোট্ট ঘর যেখানে উনি থাকেন। আমাদের বসতে বলে তিনি বললেন, গত 7 বছর ধরে আমি এই ঘরে একাই থাকি। তার কথা শুনে আমি এক প্রকার চমকে উঠলাম আর জিজ্ঞেস করলাম, পরিবারের সঙ্গে থাকেন না? তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন, থাকলে সমস্যা হয়, জিনদের অত্যাচার বাড়ে। এই কথা শুনে আমি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলাম। চারপাশের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল। বাজারে তার ছোট্ট চেম্বার থাকলেও মূল চিকিৎসার কাজ তিনি নিজের বাড়িতেই করতেন। আমাদের ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিলেন ভেতর থেকে। ঘর জুড়ে আগরবাতির ঘন ধোঁয়া, তার মাঝে টিমটিমে মোমবাতির আলো। উনি ধীর গলায় কিছু কোরআনের আয়াত পড়তে লাগলেন। একটু পরেই কেমন একটা চাপা অনুভূতি ছড়িয়ে পড়ল ঘরময়। ওনার চিকিৎসা পদ্ধতি কিছুটা ভিন্ন। বেশিরভাগ সময় আমরা দেখি, যার সঙ্গে কোনো জিন বা পরী রয়েছে তার উপরেই কবিরাজরা জিন পরীকে ভর করায়। কিন্তু ডাক্তার আমাকে এক পাশে বসালেন, বসিয়ে তার রুকিয়ার কাজ শুরু করলেন। এরপর হঠাৎ করেই ডাক্তার যেন কার সাথে কথা বলা শুরু করলেন। তার কণ্ঠে আদেশের সুর। বলো, এই ছেলের সাথে কি হয়েছে, সব খুলে বলো। পুরো ঘর নিস্তব্ধ, শুধু মোমবাতির শিখা ক্ষীণভাবে নড়ছে। কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ। তারপরই শূন্য থেকে ভেসে এলো এক অদৃশ্য কণ্ঠ। শীতল রহস্যময় কণ্ঠস্বরে যেন কেউ আমার জীবনের প্রতিটা ঘটনা বলে দিচ্ছে, একদম শুরু থেকে। আমি নানার পাশে বসে আছি আর খুঁজছি কোথা থেকে এই কণ্ঠ ভেসে আসছে। আমার শির দ্বারা বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। আমি ভয়ে কুঁকড়ে উঠলাম। নানা কেবল নীরবে তাকিয়ে আছেন, কিন্তু তার চোখে আমি স্পষ্ট আতঙ্কের ছায়া দেখলাম। ঘটনার শুরু হয়েছে আমার মাদ্রাসা জীবন থেকে। কণ্ঠস্বরটা যেন ফিসফিসিয়ে বলছে, আমাদের মাদ্রাসায় শুধু মানুষ নয়, কিছু জিনও তাদের সন্তানদের পাঠাতো দিন শিক্ষার জন্য। সবার চোখের আড়ালে থাকতো তারা, কিন্তু ঠিক আমাদের সঙ্গেই ছিল। এমনই এক পরিবার এসেছিল তাদের এক ছেলেকে ভর্তি করাতে, সাথে ছিল ছেলের মা আর বোন।
কিন্তু এই ছেলের বোন ছিল কিছুটা উগ্র স্বভাবের। সেদিন থেকেই নাকি আমাকে পছন্দ করে ফেলে। সেই নারী জিন, সে নাকি আমার উপর নজর রাখত, আমাকে যে কোনো বিপদ থেকে বাঁচাতো। কিন্তু সাথে সাথে এক অদ্ভুত পরিকল্পনাও ছিল। আমাকে পরিবারের কাছ থেকে আলাদা করার পরিকল্পনা। প্রথমে মাদ্রাসা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা, পরে বাড়ি থেকেও আলাদা করার চেষ্টা। সবকিছুতেই ছিল তার ছায়ার মতো নীরব উপস্থিতি। আমি হতবাক হয়ে বসে রইলাম। এতদিন যা কিছু ঘটেছে আমার সাথে, সবকিছুর পেছনে সে ছিল, অথচ আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু কেন? ডাক্তার উচ্চ কণ্ঠে বলে উঠল। তখনই সে অদৃশ্য কণ্ঠটা ফিসফিস করে বলল, সে এই ছেলেটাকে চায়, চিরদিনের জন্য চায়। হাত পা অবশ হয়ে গেল আমার। আমি থরথর করে কাঁপছি। নানা আমার কাঁধে হাত রাখলেন, কিন্তু তার হাতের চাপেও আমার শরীরের কাঁপুনি থামল না। অফিস ডাক্তার গভীরভাবে আমার দিকে তাকালেন, চোখ মুখে চিন্তার ছাপ। এখন কি হবে ডাক্তার? নানা ফিসফিস করে জিজ্ঞেস করলেন। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীর গলায় বললেন, তাকে যদি বাধা না দেওয়া হয়, সে একদিন ঠিক ওই ছেলেটাকে নিয়ে যাবে। ঘরের বাতাস আরো ভারী হয়ে এলো। আমার চারপাশ ধীরে ধীরে আরো গা ছমছমে হয়ে উঠল। ডাক্তার এবার সেই কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে নারী জিনটাকে ধরে আনতে বললেন। ঘরটি আবারও নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার আমাদের দুজনের হাতে শক্ত করে দুটি তাবিজ বেঁধে দিলেন এবং সতর্ক করে দিলেন, যাই ঘটুক তাবিজ শক্ত করে ধরে রাখবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। হঠাৎই ঘরের মধ্যে এক অদ্ভুত বাতাস বইতে শুরু করলো। বাতাসের তীব্রতায় মোমবাতির শিখা তপ করে নিভে গেল। চাঁদের আলোর মতো এক রহস্যময় আভা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। আর তখনই শোনা গেল এক বিকট হাসি, যেন কেউ দূর থেকে হাসছে, আবার যেন কাছেই। ধীরে ধীরে ডাক্তারের সামনে একটি অবয়ব দৃশ্যমান হতে লাগলো। প্রথমে অস্পষ্ট, তারপর আরো স্পষ্ট, তারপর আরো পরিষ্কার। সেই অবয়বটি দেখে আমার চোখের সামনে ভেসে উঠল সেই রাতের স্মৃতি। সার্কাস থেকে ফেরার পথে আমি যে নারীকে দেখেছিলাম, এই তো সেই নারী। নারী জিনটি বিকট হাসি দিয়ে ফেটে পড়ল, বলল, কিরে ডাক্তার, তুই আমাকে ডেকেছিস এই ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবি? দেখি তোর কত ক্ষমতা, পারলে ছাড়িয়ে নে। তার কণ্ঠস্বর যেন বাতাসে মিশে গিয়ে ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ডাক্তার নারী জিনের দিকে তাকিয়ে বিভিন্ন আয়াত পড়তে শুরু করলেন, ফু দিতে লাগলেন, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ করছিল না। নারী জিনটি আমার দিকে তাকিয়ে বলল, যাকে তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস, 2 দিন আগে যদি আমি তাকে না বাঁচাতাম, তাহলে সেদিনই তো সে মারা যেত। মনে নেই তালপট্টিতে কে নিয়ে এসেছে? তাকে কে ডেকেছিল তাদের কাছে চলে যেতে? আমি তো সেদিন তাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। আবার আগের দিন সন্ধ্যায় আমি তো দিয়ে এসেছিলাম অনুষ্ঠান বাড়িতে। আর আজ তোরা আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে চাস? তার কথা শেষ হতে না হতেই নারী জিনটি ধীরে ধীরে মিলিয়ে গেল। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই। ঘর আবারও নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার হতাশ হয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ রাতটা তোমরা আমাদের বাড়িতেই থাকো, আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মনে রাখবে, তাবিজ খুলবে না। আমি রাতে আরো চেষ্টা করব, দেখি কোনো সমাধান বের করতে পারি কিনা। ঘরটা যেন আবার ঠান্ডা হয়ে গেল। চাঁদের আলো হঠাৎ করেই যেন বিষাদময় হয়ে পড়ল। ডাক্তারের কথাগুলো আমার কানে বাজতে লাগলো, কিন্তু মনটা শান্ত হচ্ছিল না। আমি তাবিজটা শক্ত করে চেপে ধরলাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব ঠিক হবে। পরদিন সকালে ডাক্তার নানাকে ডেকে বললেন, শোনো, নাতিকে একটা বিশেষ গোসল দিতে হবে। এই গোসলটা যদি আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তবে আমার ধারণা, এই গোসল দিতে গেলে ওই নারী জিন নানাভাবে বাধা সৃষ্টি করবে। নানা গোসলের পদ্ধতি জানতে চাইলেন। ডাক্তার বিস্তারিত বললেন, আমাকে 7 মহল্লা থেকে 7 প্রকারের ফুল সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গিয়ে ছিঁড়ে আনতে হবে। 7 পুকুর থেকে অথবা নদীর 7 ঘাটের পানি 1 কলস করে নিয়ে আসতে হবে। নতুন একটা গামছা কিনতে হবে একদমে, আর বাকি যা লাগে তা সে নিজেই ব্যবস্থা করবেন। নানা মাথা নেড়ে সম্মতি জানালেন, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বললেন, ফুল আর পানি তো আনবো, কিন্তু ডাক্তার সাহেব, আপনি নিশ্চিত তো এই গোসলের পর সব ঠিক হবে? ডাক্তার গম্ভীর গলায় বললেন,
যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। কিন্তু ওই নারী যে নিশ্চয়ই বাধা সৃষ্টি করবে, সে নাতিকে ছাড়তে চাইবে না। তাই ফুল আর পানি আনার সময় কোনোভাবেই যেন দেরি না হয়। আর নতুন গামছাটা একদম নতুন হতে হবে, কোনো পুরনো জিনিস ব্যবহার করা যাবে না। নানা দৃঢ়ভাবে বললেন, আমি সব ঠিকঠাক করব, আপনি চিন্তা করবেন না। ডাক্তার আরো সতর্ক করে দিলেন, ফুল ছিঁড়ে আনার সময় কাউকে কিছু বলবে না, কেউ জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেবে না। পানিও নীরবে সংগ্রহ করতে হবে, এই কাজে কোনো রকম ভুল হলে সব মাটি হয়ে যাবে। আমরা সমস্ত কথা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। সকালের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু মনে হচ্ছিল চারপাশে যেন একটা রহস্যময় আবহাওয়া। আমি 7 মহল্লা ঘুরে 7 প্রকারের ফুল সংগ্রহ করলাম, তারপর 7 পুকুর থেকে পানি নিলাম। নানা এদিকে নতুন গামছাও কিনে ফেললেন। সমস্ত কিছু নিয়ে ডাক্তারের বাড়িতে হাজির হলাম। ডাক্তার সব জিনিস পরীক্ষা করে বললেন, এখন আমরা গোসলের প্রস্তুতি নেব, কিন্তু মনে রাখবে এই গোসলের সময় কোনো রকম শোরগোল বা ভুল করা যাবে না। নারীজিন নিশ্চয়ই চেষ্টা করবে তোমাকে বাধা দিতে। ডাক্তারের নির্দেশ মতোই সব প্রস্তুত হয়ে গেল। গোসলের সময় এগিয়ে আসছিল, আর চারপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। 7 ঘাট থেকে সংগ্রহ করা পানি একটি পাত্রে রাখা হলো। ডাক্তার কিছু পরে ফু দিলেন এবং পানিতে কিছু একটা ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর 7 মহল্লা থেকে আনা 7 প্রকারের ফুল নিয়ে তিনি আবার কিছু পরে ফু দিলেন এবং সেগুলো পানির উপর ভাসিয়ে দিলেন। এরপর তিনি পানিতে আরো কিছু জিনিস ছিটিয়ে দিলেন এবং কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিলেন। সব শেষে তিনি আমাকে ডেকে বললেন, শোনো, এই গোসলটা তোমাকে একাই করতে হবে, আমরা পাশেই থাকবো, কিন্তু তুমি ভয় পাবে না। যাই ঘটুক তুমি নির্ভয়ে গোসলটা সম্পূর্ণ করবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হলো গোসল করতে গিয়ে। এতক্ষণ সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আমি যখন গোসলখানায় ঢুকে পানির দিকে তাকালাম, তখনই দেখলাম পানি কোথায়, পাত্রের মধ্যে তো রক্ত, গাঢ় লাল রক্ত যেন ফুটছে, আর তার মধ্যে থেকে একটা বিকট গন্ধ বেরোচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমার গোসল অসম্পূর্ণই থেকে গেল। আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম ডাক্তারের ঘরে। ডাক্তার শান্ত কণ্ঠে বললেন, তোমাকে তো বলেছিলাম অনেক কিছুই হতে পারে। কি হয়েছিল বলো তো? আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম। ডাক্তার এবার উত্তেজিত না হয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমার ভয় পাওয়া স্বাভাবিক, যাই হোক আমরা আরেকবার চেষ্টা করব, তবে এবার তোমাকে সফল হতেই হবে। 3 দিন পর আবার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে আমরা ডাক্তারের বাড়িতে এলাম। এবারও গোসলের প্রস্তুতি নেওয়া হলো। আগের দিনের মতোই 7 ঘাটের পানি, 7 মহল্লার ফুল এবং নতুন গামছা। তিনি আগের মতোই পাত্রে পানি রেখে কিছু করে ফু দিলেন। ফুলগুলো পানির উপর ভাসিয়ে দিলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলেন। সবশেষ তিনি আমাকে ডেকে বললেন, শোনো, এবারও তোমাকে একাই গোসল করতে হবে, আমরা পাশেই থাকবো, তুমি কোনো কিছুতেই ভয় পাবে না। যাই ঘটুক নির্ভয়ে গোসলটা সম্পূর্ণ করবে, ইনশাল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে। আমি নিজে নিজে মনের মধ্যে শক্ত হয়ে নিলাম। এবার কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। আমি গোসলখানায় ঢুকলাম এবং পানির দিকে তাকালাম। তবে এবার পানি স্বাভাবিক, পরিষ্কার, ঠান্ডা এবং নির্মল। আমি গোসল শুরু করলাম, কিন্তু হঠাৎ করে সেই পরিচিত অনুভূতি। পানি যেন আবার গাঢ় লাল রক্তে পরিণত হলো। আমার গায়ে রক্তের ফোঁটা পড়তে লাগলো, আর সেই বিকট গন্ধ আবার ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ডাক্তারের কথা মনে করলাম, ভয় পাবে না। আমি গোসল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম সেই নারী জিনের কণ্ঠস্বর। আমি চোখ খুলে দেখি সেই নারী অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে মায়ায় ভরা, সেজন্য আমাকে গোসল করতে বারণ করছে। তার চোখে এক ধরনের আকুতি, যেন সে কিছু বলতে চাইছে। আমি তার দিকে তাকিয়ে আটকে গেলাম, চোখ সরাতে পারছিলাম না। সে বারবার ইশারায় আমাকে গোসল করতে না করছে। কিন্তু হঠাৎই আমি সচেতন হয়ে উঠলাম। ডাক্তারের কথা আবার মনে পড়ল, ভয় পাবে না, গোসল তোমাকে করতেই হবে। আমি দৃঢ়ভাবে আবার পানি ঢাললাম। সঙ্গে সঙ্গে সেই নারী অবয়বের চেহারা বিকৃত হয়ে গেল। তার মুখ ভয়ঙ্কর রূপ ধরে ফেটে পড়ল, চিৎকার করে উঠল, না, থামো। তার চোখ জ্বলতে লাগলো, মুখ বিকৃত হয়ে যেন আগুনের শিখা বেরোচ্ছে। আমি চোখ বুজে ফেললাম, মনে মনে শুধু ডাক্তারের কথাই ভাবলাম, ভয় পাবে না। আমি গোসল চালিয়ে যাচ্ছিলাম,
কিন্তু নারী জিনের চিৎকার আরো তীব্র হতে লাগলো। সে যেন আমার চারপাশে ঘুরছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি চোখ বন্ধ রেখে শুধু পানি ঢালছিলাম। তার চিৎকার এবার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, যেন দূর থেকে কেঁদে কেঁদে বলছে, তুই জিতে গেলি রে, তুই জিতে গেলি। গোসল শেষ করে আমি বাইরে বেরোলাম। ডাক্তার এবং নানা দুজনে আমার দিকে তাকিয়েছিলেন। ডাক্তার বললেন, এবার সব শেষ, নারী জিন চলে গেছে, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে হাসছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ডাক্তার হয়তো আমার মনের কথা বুঝতে পারলেন আর বললেন, এটা শুধু তোমার মনের ভয়, তুমি এখন নিরাপদ। তবে তোমাকে কিছুদিন সাবধানে চলাফেরা করতে হবে। ডাক্তার এবার আমাদের নিজের ঘরে নিয়ে বসালেন এবং নিজ হাতে আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন। আর একটা তাবিজ আমার নানার হাতে দিয়ে বললেন, তাবিজটা যেন আমার মাকে দেয় আর মা এটা যত্ন করে রাখবে। কিছুদিন পরে দেখবা এই তাবিজ দুটো একা একাই গায়েব হয়ে যাবে। তখন বুঝবা জিনজনিত সমস্যা তোমার আর থাকবে না। সেদিন থেকে তুমি একেবারে নিরাপদ। আমি আর নানা বাড়ি চলে আসলাম। নানা মফিজ ডাক্তারকে হাদিয়া স্বরূপ কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ডাক্তার টাকা নিয়ে এই সমস্ত কাজ করেন না। তবে তিনি বললেন, তার মাদ্রাসায় কিছু এতিম ছেলে পেলে আছে, যদি আমরা চাই সে গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা চালায়, সেখানে কিছু দান করতে পারি। আমার নানা তাই করলেন। বাড়ি ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলাম। নানা বাড়ি থেকে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। হঠাৎ একদিন দেখি আমার হাতে সেই সুতো আছে, কিন্তু তাবিজ নেই। অথচ তাবিজ কোনোভাবেই পড়ে যায় না। আমি আমার মাকে তাবিজের ঘটনাটা বললাম। তখন মার কাছে থাকা সেই তাবিজটা মা খুঁজতে লাগলো। মায়ের তাবিজটাও অদৃশ্য হয়ে গেছে। অথচ আলমারিতে রাখা তাবিজটা কখনোই হারিয়ে যেতে পারে না। তখন আমার মনে হলো ডাক্তারের কথা, এখন থেকে আমি সম্পূর্ণ নিরাপদ। জিনজনিত আর কোনো সমস্যাই আমার জীবনে নেই। সেদিনের পর থেকে আমার জীবনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু আমি এখনো কখনো কখনো সেই নারী জিনের মায়া ভরা চোখ এবং তার ভয়ঙ্কর রূপের কথা মনে করি। মফিজ ডাক্তার বলেছিলেন, জিনরা মানুষের ভয়কে কাজে লাগায়। যদি তুমি ভয় না পাও, তাহলে তারা কিছুই করতে পারবে না। তুমি যত ভয় পাবে, তারা তোমাকে তত পেয়ে বসবে। এবার আমি জিতে গিয়েছি, কিন্তু সেই নারী জিনের শেষ কথাগুলো এখনো আমার কানে বাজে। তুই জিতে গেলি রে, জিতে গেলি। ভূত বাংলোর শ্রোতাগণ, আজ আমি আপনাদের আমার জীবনের এক অলৌকিক রহস্যময় সত্য ঘটনা শোনালাম, যা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। এই ঘটনা শুধুমাত্র আমার জন্য নয়, বরং যারা অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বে বিশ্বাস করেন তাদের জন্য এক গভীর বার্তা বহন করে। আমি এই ঘটনা লিখতে গিয়ে অনেক সময় এবং কষ্ট ব্যয় করেছি, কারণ এটি শুধু একটি ঘটনা নয়, এটি আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা। যদি আমার এই লেখা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমি মনে করব আমার লেখা সার্থক হয়েছে। আমি চাই এই ঘটনাটি আপনাদের মনে এক ধরনের সতর্কতা এবং সাহসের বার্তা বহন করুক, কারণ ভয় আমাদের জীবনের একটি অংশ, আর সেই ভয়কে জয় করাই হলো আসল শক্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। মনে রাখবেন, ভয় পাবেন না, কারণ ভয়ই হলো আপনার দুর্বলতা, যা আপনাকে পরীক্ষা করে। জয় করুন সেই ভয় আর জীবনে এগিয়ে যান। সবার জন্য শুভকামনা রইল। এই বলে রিয়াজুল তার ঘটনা শেষ করেছেন, আর তার সাথে যোগাযোগ করার জন্য দিয়েছেন তার ফোন নাম্বার। ভূত বাংলোর প্রিয় শ্রোতাগণ, আজকের এই রহস্যময় এবং মর্মস্পর্শী ঘটনাটি এখানেই শেষ। আশা করি আজকের এই অলৌকিক ঘটনাটি আপনাদের মনে এক ধরনের রোমাঞ্চ আর চিন্তার খোরাক জুগিয়েছে। আমরা চেষ্টা করি প্রতিটি ঘটনাকে এমনভাবে উপস্থাপন করতে, যা শুধু মনের মধ্যে রোমাঞ্চই তৈরি করবে না, বরং আপনাকে জীবনের কিছু গভীর সত্যের সাথে পরিচয় করিয়ে দিবে। ভূত বাংলো চ্যানেলটি তৈরি হয়েছে আপনাদের জন্যই, যারা অতিপ্রাকৃত
ভূত বাংলো চ্যানেলটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যারা অতিপ্রাকৃত, রহস্য এবং অজানা বিশ্বের ঘটনাগুলোর প্রতি আগ্রহী। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হই, যা আপনাদের মনে এক ধরনের শিহরণ জাগাবে। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন। আপনার কাছে যদি কোনো রহস্যময় বা ভৌতিক অভিজ্ঞতা থাকে যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, চাইলে আপনি আমাদের কাছে মেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। কারণ ভয় এবং রোমাঞ্চের ঘটনা একা উপভোগ করার চেয়ে সবার সাথে শেয়ার করলে মজাটাই আলাদা। আমরা ফিরে আসব নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, ভয় পাবেন না, কারণ ভয় হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্বলতা। ভূত বাংলো চ্যানেলের পক্ষ থেকে আজকে এটুকুই। আগামী সোমবার আসবে আমাদের মিস্টিক মানডে নতুন কোনো ঘটনা নিয়ে। জয়েন থাকুন, শেয়ার করুন এবং ভূত বাংলোর সাথেই থাকুন। ধন্যবাদ।